আরো দূরে চলে গেল। তখন বুঝলাম তাকে পাওয়ার একটাই উপায়, তোমাকে তার কাছ থেকে সরিয়ে ফেলা। অনেক এগিয়ে এলো, চোখে আগুন তার। তাহলে তুমি সাইমাকে জোর করেছো, তাকে হুমকি দিয়েছো, আর এখনো তাকে বিরক্ত করছো? মিরাজ ঠান্ডা একটা হাসি দিল। ওকে বিরক্ত করছি না, ওকে মনে করিয়ে দিচ্ছি যে আমি এখনো আছি। আর তুমি যদি ওর কাছে আবার আসো, তবে তোমার জীবনে এমন ঝড় তৈরি করব যে তুমি সামলাতে পারবে না। সাইমা সেটা জানে, তাই সে তোমার কাছে আসতে চাইছে না, কারণ সে জানে তোমার ক্ষতি হলে সেটাও সহ্য করতে পারবে না। অনেক এবার নিজেকে ধরে রাখতে পারল না। তুমি যতই ভয় দেখাও, যতই হুমকি দাও, আজ থেকে তোমার ক্ষমতা শেষ। তুমি সাইমার উপর থেকে তোমার ছায়া সরিয়ে নেবে। তুমি তাকে আর কখনো ফোন করবে না, মেসেজ করবে না, বিরক্ত করবে না। আর যদি করো, আমি তোমার বিরুদ্ধে এমন জায়গায় দাঁড়াবো যেখানে তোমার ক্ষমতা কোনোদিন পৌঁছাবে না। মিরাজ এবার রেগে চোখ লাল করে বলে উঠল। তুমি আমাকে থামাতে আসছো? তুমি তুমি জানো আমি কে, কি করতে পারি? তুমি জানো না আমার কত বড় সংযোগ আছে, কোথায় কোথায় আমার লোক আছে। তুমি যদি সাইমার কাছে ফিরে যাও, তুমি যদি ওর পাশে দাঁড়াও, তাহলে আমি শুধু তোমাকে না, তোমাদের দুজনকেই শেষ করে দেব। তোমরা একসাথে থাকতে পারবে ভাবছো? আমি সেটা হতে দেব না। এক মুহূর্তে কেবিনের ভিতরে হওয়া জমাট বাঁধা বরফের মতো হয়ে গেল। তুমি যদি ওকে ভালোবাসতে একটুও, তবে এমনটা বলতে না। তুমি তাকে চাওই না, তুমি তাকে নিজের দখলে রাখতে চাও। আর সেই কারণেই তুমি আজও একা। আর শোনো, সাইমা এখন আমার সাথে, আর এবার সে আমার কাছ থেকে দূরে যাবে না। মিরাজের চোখে পাগলামে ছিলিক। এটা তোমার শেষ ভুল অনিক, এই সিদ্ধান্তের দাম তুমি দেবে। অনেক এক পা এগিয়ে এসে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলে। দাম আমি দেব না মিরাজ, এবার তুমি দেবে। কারণ সত্যিটা আমি জেনে গেছি। আর যেদিন তোমার আসল মুখটা সবার সামনে আনবো, তোমার অবস্থান, তোমার ক্ষমতা, তোমার মুখোশ সবকিছু ভেঙে পড়ে ধুলো হয়ে যাবে। মিরাজ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই অনেক পেছনে ঘুরে কেবিন থেকে বেরিয়ে গেল। পেছন থেকে মিরাজের গলা শুনতে পেল ও। অনিক, তুমি ফিরে এসেছো, কিন্তু এবার বেরোতে পারবে না। তুমি দেখবে কি হতে যাচ্ছে। অনেক থামলো না, তার চোখে একটাই সিদ্ধান্ত, সাইমাকে রক্ষা করতে হবে, আর তা যেভাবেই হোক। অফিস থেকে বেরিয়ে আসার পর অনেক দ্রুত তার বাড়ির পথে রওনা দেয়। সেখানে পৌঁছে বাবা মাকে সঙ্গে নিয়ে সোজা সাইমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে ফোনে সাইমা ও তার বাবা মাকে বারবার কল করে জানায় যে তারা যেন তার বাড়িতে এসে অপেক্ষা করেন। হঠাৎই এমন আকস্মিক ডাকাডাকি শুনে সবাই চমকে যায়, কিন্তু কোনো প্রশ্ন না করেই সবাই তাদের নিজ নিজের বাড়ির দিকে ফিরে যায়। রাস্তায় অনেকের বাবা মা অনেকবার অনেককে জিজ্ঞাসা করেছে সে যে কোথায় যাচ্ছে, কিন্তু অনেক বরাবরের মতোই চুপ ছিল, কিচ্ছু বলেনি। তারপর অনেক সাইমাদের বাড়িতে এসে ড্রয়িং রুমে ঢুকতেই চোখ পড়ে সাইমা এবং তার বাবা মা তিনজনেই শান্তভাবে বসে আছেন। একটু সাহস জোগাতে অনেক তার বাবা মাকে টেনে নিয়ে ড্রয়িং রুমের সামনে দাঁড়ায়। তারপর সরাসরি সাইমার হাত ধরে বলল, বাবা মা, এ হলো সাইমা, সাইমা খান, এসকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আর আঙ্কেল আন্টি, আমি অনিক, অনিক আহমেদ, আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক, আর আপনার এসকে গ্রুপের সামান্য মার্কেটিং অফিসার। এখন আপনাদের মনে প্রশ্ন আসছে, কেন হঠাৎ করে আমি আপনাদের এমন জরুরি ডাক দিয়েছি? তার একটাই কারণ, বাবা মা, আঙ্কেল আন্টি, আমি আর সাইমা একে অপরকে ভালোবাসি। অনেকে একটু থামলো, সবাই চোখে চোখ রেখে বলল, আমাদের ভালোবাসা হঠাৎ করে নয়, আমরা অনেক আগেই একে অপরকে চিনি। আমরা একই ইউনিভার্সিটিতে ছিলাম, তখন থেকে আমাদের সম্পর্কের সূচনা। সবই তো বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না, তুমি তো তাদের কোম্পানির মার্কেটিং অফিসার, সেটা কিভাবে? সরি বাবা, তোমাকে বললে হয়তো রাগ করো, তাই বলিনি। আমি কোনো ইন্টারনেট শিপে ছিলাম না, বরং তোমার বৌমার রাগ কমানোর জন্য তোমারই অধীনে সাময়িক সময় কাটিয়েছি। দেখেছো অনেকের মা, তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে, বাবা মাকে মিথ্যা বলা শিখে গেছে। সরি বাবা, আমি আর কি করব? তুমি তো জানো আমি ওকে কতটা ভালোবাসি। সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে সে আমার থেকে দূরে চলে গিয়েছিল 2 বছর ধরে। আর পারছি না। প্লিজ বাবা, আমি ওকে চাই, আর দয়া করে আমাকে তোমার রোষ থেকে মুক্ত করো। বললেই হলো আমাকে চাই? মানে খবরদার আঙ্কেল আন্টি, তোমরা রাজি হবে না, আমি তোমাদের ছেলেকে বিয়ে করব না। বিয়ে করবে না বললেই তো আর হবে না। তুমি আগে অনেক ভুল অন্যায় করেছো, আমাকে সব সত্যি সময় মতো বলনি। দয়া করে
আর এমন কিছু করো না আমাকে আমাকে বুঝতে চেষ্টা করো। তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না। তুমিও তো আমাকে ভুল বুঝে আমার কথা না শুনে মাহিয়ার সাথে খুব ঢলাঢলি করতে গিয়েছিলে। তোমরা কি করছো আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ আমাকে একটু বোঝাও, কেন তোমরা আলাদা হয়েছিলে? আর সাইমা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম সেটা অনেক জটিল ব্যাপার ছিল। সাইমা, আমার কথা একটু শোনো। আমি জানি তোমার মন অনেক কিছু নিয়ে ব্যথিত, কিন্তু মিরাজের ব্যাপারে তোমার যা মনে হয়েছে সেটা তোমার ইচ্ছার বাইরে, কারোর জন্য কিছু করার কথা নয়। তুমি কি সত্যিই মিরাজকে বিয়ে করতে চাও? না, আমি মিরাজকে বিয়ে করতে চাই না। ও আমার জন্য নয়, আমার মন সবসময় অনেকের জন্যই ছিল। আমি খুশি সেটা শুনে, কারণ আমি চাই তুমি শুধু আমার পাশে থেকো, আর তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে হবে না তোমাকে। তুমি একমাত্র যাকে আমি সত্যিই বিশ্বাস করি। এই কথাটা শুনে আমার মন একটু হালকা হলো। আমি এখানে আছি তোমার জন্য। আমরা একসাথে এই সব বাধা পার করে যাব। সেই মুহূর্তে দুজনের মধ্যকার ভুল বোঝাবুঝি সব কিছুই মুছে গেল, আর ভালোবাসার একটা নতুন আলো জ্বলে উঠল। অনিকা সাইমার ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার পর তাদের ভালোবাসা আবারও নতুন করে প্রাণ ফিরে পায়। তারা একসঙ্গে চলার দৃঢ় সংকল্প নিয়ে জীবনটাকে আলিঙ্গন করে। কিন্তু মিরাজের মনের অন্ধকার ও প্রতিহিংসার আগুন যেন ধীরে ধীরে জ্বলে উঠতে শুরু করে। একদিন মিরাজ অদ্ভুত এক ঠান্ডা হাসি নিয়ে অনেকের সামনে এসে হাজির হয়। অনেকদিন ধরে তোমাদের দেখছি, অনিক আর সাইমা। তোমরা যেন একসাথে খুব ভালো আছো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো, যে মানুষকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো তাকে কখনো কখনো ভাঙতেই হয়। আমার ইচ্ছে তোমাদের সুখের পথে আমি যেন বাধা হয়ে দাঁড়াই। মিরাজ, তুমি কেন এমন কথা বলছো? আমরা শুধু চাই সাইমা ভালো থাকুক আর আমরা একসঙ্গে থাকি। তোমার এই দুঃখ কি? তোমরা ভাবছো এটা শুধু ভালোবাসার গল্প? না, এটা যুদ্ধ। আর আমি তোমাকে হারানোর জন্য সবকিছু করব। সেই দিন থেকে মিরাজ ছড়াতে থাকে অফিসে গুজব, মিথ্যে কথা, সন্দেহ আর বিভ্রান্তি। সে চায় তাদের ভালোবাসার বন্ধন ভাঙিয়ে দিতে। মিরাজ, তুমি এসব গুজব বন্ধ করো। তুমি আমাদের ভালোবাসাকে নষ্ট করতে পারবে না। তুমি ভাবো এটা শেষ? আমি তো এখন শুরু করলাম। কিন্তু মিরাজের প্রতিহিংসা আর ষড়যন্ত্র অফিসে ছড়িয়ে পড়ে। কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে ভেঙে পড়ার নয়। অনিক আর সাইমা একে অপরকে প্রতি বিশ্বাস আর ভালোবাসার মাধ্যমে এই কঠিন সময় পার করে যাবে। তাদের সামনে এখন কঠিন পরীক্ষার দিন অপেক্ষা করছে, যেখানে ভালোবাসা হবে তাদের সবচেয়ে বড় শক্তি। অনেক প্রতীক্ষার পরে অনিক আর সাইমা বিয়ের তারিখ এগিয়ে আসে। দুই পরিবারের খুশিতে ভরে ওঠে। যেহেতু বিয়ের তারিখ একেবারেই সামনে চলে এসেছে, তাই এখনও অনেক কেনাকাটা বাকি। সেই কারণে একদিন সকালে সাইমা অনিকের বাড়িতে যায়। বাড়িতে ঢুকেই সে দেখে অনিকের মা রান্নাঘরে ব্যস্ত হয়ে রান্না করছে। সাইমা পিছন থেকে চুপি চুপি গিয়ে অনিকের মাকে আলতো করে জড়িয়ে ধরে। কি করছো আন্টি? কতদিন তোমার হাতে রান্না খাই না, আজ কি রান্না করছো? কিন্তু আজ আমি না খেয়ে যাচ্ছি না। সর সর, এখান থেকে সর, ঢং করতে আসিস না। এতদিন আমার হাতে রান্না মিস করেছে, অথচ একবারও আমার খোঁজ নিতে আসিসনি আমি কেমন আছি। হায় রে, তোর ঝামেলা হয়েছিল আমার বাদরের সাথে, আমার সাথে তো হয়নি। তাহলে তুই আমাকে কেন শাস্তি দিলি? কেন আমার মেয়েকে আমার থেকে দূরে রাখলি? তুই জানিস আমি তোকে কতটা মিস করেছি। কি করব বলো আন্টি? তোমার ছেলে আমাকে অবিশ্বাস করেছিল। শুধু অবিশ্বাসী না, আমার চরিত্র নিয়েও সন্দেহ করেছিল। এটা আমি কিভাবে মেনে নিতাম? যে মানুষ আমাকে এত ভালোবাসে, সে কিভাবে সামান্য একটা ফোন কল নিয়ে আমার উপর সন্দেহ করলো, আমাকে দূরে ঠেলে দিল। এটা আমার পক্ষে সহ্য করা খুব কঠিন ছিল। তখন আমি নিজেও খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। তার উচিত ছিল আমাকে সাপোর্ট করা, পাশে দাঁড়ানো, কিন্তু না, উল্টো আরো সন্দেহ করলো। আমি অনেকবার চেয়েছিলাম তোমাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু কি করব বলো? হাজার হলেও তুমি তার মা। তোমার ছেলের কষ্ট দেখলে তুমি নিশ্চয়ই তাকে বলে দিতে যে আমি কোথায় আছি। আর যদি তখন অনেক আমার সামনে এসে দাঁড়াতো, আমি কখনোই নিজেকে ধরে রাখতে পারতাম না। আমি আরো ভেঙে পড়তাম। সরি আন্টি, আমাকে ক্ষমা করে দেওয়া আর কখনো হবে না। আর বাই দ্য ওয়ে, তুমি আমাকে তুমি করে বলছো কেন? এটা ঠিক না। ও যাই করে থাকুক, আমরা তো কিছু করিনি, আমরা তাকে কোনো আঘাতই দিইনি। তাহলে তুই কেন আমাদের আঘাত দিলি? ও
ও যদি অন্যায় করে থাকে তাহলে তুইও তার ঠিক সেই একই অন্যায়টা আমাদের সাথে করেছিস। এটাও তো তোর করা উচিত হয়নি, কিন্তু তুই করেছিস। একবারও ভাবলি না আমাদের কথা? সরি বলছি তো, প্লিজ মাফ করে দাও। দেখো, যদি আমাকে মাফ না করো তাহলে বিয়ের পরে কিন্তু আমাকে রান্না করে খাওয়াতে হবে। আমি কিন্তু আর রান্না শিখবো না। তখন কিন্তু বুঝতে পারবে ছেলের বউয়ের হাতে রান্না না পাওয়ার জ্বালা কত কষ্টের। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। দোয়া করি তোরা সারা জীবন এভাবে হাসি খুশি থাক, তোদের মাঝে যেন আর কোনো ঝড়ঝাপটা না আসে। ঠিক তখনই অনেকের বাবা সেখানে ঢুকে পড়ে। বাবা, সকাল সকাল মা মেয়ের এত আলাপ চলছে, কি রে? কোনো সিক্রেট আলোচনা নাকি? আমার কি একটু জায়গা হবে এই মা মেয়ের সভায়? সরি, আউটসাইডার আর নট অ্যালাউড। ও তাই নাকি? এখন মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেলে? আর মেয়েকেও বলি হারি, মেয়েও দেখছি মাকে পেয়ে বাবাকে ভুলে গেছে। যাই হোক, মেয়ের ভুলে থাকার স্বভাবই এতদিনই তো ভুলেই ছিল। আঙ্কেল প্লিজ, আপনিও এমন করছেন কেন? আমি কি কষ্ট পাই না? যদি সত্যি কষ্ট পেতে তাহলে এতদিন আমাদের ছেড়ে এত দূরে থাকতে পারতে না। তুমি জানো তোমাকে খুঁজে বের করতে আমার ছেলের কি অবস্থা হয়েছিল? পুরো পাগল হয়ে গিয়েছিল। তোমাকে খুঁজতে তন্ন তন্ন করে পুরো পৃথিবী ঘুরে বেরিয়েছে। আর শেষে যখন তোমার খোঁজ পেলাম তুমি যে তাকে চাইবে না, এ কথা জেনে আরো পাগলের মতন হয়ে গেল। সে আমাকে নিয়ে এসেছে মানে? বুঝলাম না। তোমার আর অনেকের ঝামেলা যেদিন হয়েছিল সেদিন তুমি রাগ করে কিংবা অভিমান করে যাই বলো আমাদের কাছ থেকে দূরে যখন লুকিয়ে জাপানের টোকিওতে চলে গেলে, তখন তোমার দেবদাস পুরোপুরি ভেঙে পড়েছিল। রাত দিন দরজা বন্ধ করে ঘরে বসে থাকতো, খাওয়া দাওয়া করতো না, এমনকি সুইসাইডও করতে গিয়েছিল। কিন্তু হয়তো কোনো আশায় বা সাহসের অভাবে সেটা করেনি। আমরা তাকে স্বাভাবিক অবস্থায় আনতে পারছিলাম না। পরে অনেক বুঝিয়ে তাকে বললাম যেভাবেই হোক পুরো পৃথিবী ঘুরে হলেও তোমাকে খুঁজে আনতে হবে। তখনই শুরু হলো সাইমাকে খোঁজার অভিযান। দিন যায়, মাস যায়, কিন্তু তোমাকে পাওয়া যায় না। হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু যে নিজে থেকে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া কত কঠিন সেটা তখনই বুঝলাম। তারপর কয়েক মাস আগে একজন এসে খবর দিল তোকে নাকি টোকিওতে দেখা গেছে। আমার পাগলের পাগলামি আবার শুরু হলো। বারবার আমার কাছে এসে হুশ নাহুশ অবস্থায় কান্নাকাটি করত। বাবা, তাকে ফিরিয়ে আনতে হবে। শেষ পর্যন্ত সে একটা কৌশল বের করে, আর সেই কৌশলেই তোকে ফিরিয়ে আনতে পেরেছি। সাইমার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। এতদিন ধরে নিজের মনে যে কাঠিন্য আর অভিমান জমিয়ে রেখেছিল তা যেন মুহূর্তেই নরম হতে থাকে। কিন্তু তবুও তার ভেতরে ঢেউ খেলে যায়। এত বড় ঘটনা সে জানতই না। ঠিক তখনই রান্নাঘরে ঢোকার পথ আটকায় অনেক। দাঁড়িয়ে থাকে, চুপচাপ শান্ত, কিন্তু মুখে অপরাধবোধ ভরা, ক্লান্তি। আর সাইমা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে থাকা শুরু করে। এইসব কথা আমি চাইনি এত তাড়াতাড়ি জানাতে, কিন্তু আজ শুনে ফেললে। সাইমা, আমি সত্যিই তোমাকে হারাতে পারিনি। তোমাকে খুঁজে বের করা আমার জন্য শুধু একটা কাজ ছিল না, এটা ছিল বেঁচে থাকার কারণ। তুমি চলে যাওয়ার পরে আমি সত্যিই ভেঙে পড়েছিলাম। সবাই ভাবছিল আমি সামলে নেব, কিন্তু পারিনি। আমি জানতাম তুমি কোথাও লুকিয়ে আছো, কিন্তু তোমাকে খুঁজে পাওয়ার মতো শক্তি আমার ছিল না তখন। তোমাকে হারানোর ভয়টাই আমাকে মেরে ফেলছিল। সাইমা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে এগিয়ে আসে। অনেকের মুখের দিকে তাকিয়ে সেও যেন ঠিক বুঝতে পারে না কি বলবে। তাহলে তুমি পুরো পৃথিবী ছেড়ে আমার পেছনে দৌড়াচ্ছিলে, কিন্তু যখন আমার সবচেয়ে দরকার ছিল তোমার বিশ্বাস, তখন তুমি সেটা দিতে পারোনি। আমাকে বিশ্বাস না করার আঘাতটা তুমি বোঝোনি অনেক। আমি তখন নিজের জীবন, নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ সব নিয়ে তোলপাড় হচ্ছিলাম। যে মানুষটা আমার পাশে থাকার কথা সেই আমাকে ভেঙে দিল। অনেক কয়েক ধাপ এগিয়ে এসে থেমে দাঁড়ায়, তার চোখে জল। হ্যাঁ, তুমি ঠিক, আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে হারাচ্ছি, এতটাই ভয় পেয়েছিলাম যে তোমাকে ধরে রাখতে গিয়ে তোমাকে আঘাত দিয়ে ফেলেছি। তুমি আমার জীবন ছিলে, আর আমি নিজের ভয়কে সামলাতে না পেরে তোমাকে হারিয়ে ফেলেছি। সাইমা, আমি নিখুঁত নই, কিন্তু তোমাকে ছাড়া আমি অসহ্য যন্ত্রণায় ছিলাম। আমি তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম শুধু একটা কারণে, তোমাকে ছাড়া আমার কিছুই নেই। রান্নাঘরটা মুহূর্তের মধ্যে নীরব হয়ে যায়। শুধু অনেকের শ্বাস আর সাইমার চোখের কাঁপনই শোনা যাচ্ছে।
অনেকের মা আর বাবা দুজনেই নিঃশব্দে তাকিয়ে থাকে, কারণ তারা জানে এই মুহূর্তে শুধু অনিক আর সাইমার। সাইমা ধীরে ধীরে মাথা নিচু করে। তুমি আমাকে খুঁজেছো আমি মানি, তোমার কষ্টও মানি, কিন্তু অনেক শুধু কষ্ট তোমার ছিল না, আমিও তো আরো ভেঙে বেঁচেছি। আমি তো আরো ভেঙে ভেঙে বেঁচেছি। জীবনের এক এক দিন এক এক ভাবে আমাকে ছিঁড়ে ফেলেছিল। হঠাৎই অনেক এগিয়ে এসে আর অপেক্ষার সহ্য করতে পারে না, তার হাত আলতো করে সাইমার হাতে রাখে। তাই তো তোমাকে ফিরিয়ে এনেছি, এবার আর কোনো ভুল করতে চাই না। আমি আমার সব ভুল ঠিক করতে চাই। তুমি যদি অনুমতি দাও আমি তোমার পাশে নতুনভাবে বাঁচতে চাই। সাইমা দীর্ঘক্ষণ চোখ বন্ধ করে রাখে, যেন ভেতরের সমস্ত লড়াই চলে। তারপর চোখ খুলে শান্তভাবে বলে, অনেক ক্ষমা করা যতটা সহজ, ভুলে যাওয়া তার চেয়েও কঠিন। কিন্তু আমি চেষ্টা করব। এবার তুমি যদি সত্যি সত্যি আমার পাশে থাকো, তবে আমরা আবার শুরু করতে পারি। অনেক শ্বাস ফেলতে ভুলে যায়, যেন পৃথিবীর সবচেয়ে বড় উপহার পেয়েছে ও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমার জীবনে তোমাকে আর কখনো 1 সেকেন্ডের জন্যও সন্দেহ করব না। দুজনের চোখে ভাসা জল, অনেকের হাতের উষ্ণতা আর সাইমার মন নরম হয়ে যাওয়া এক অদ্ভুত শান্তি নেমে আসে রান্নাঘরের বাতাসে। ঠিক তখনই অনেকের মা হাত তালি দিয়ে বলে ওঠে, হয়েছে হয়েছে, এত কাদাকাদি বাদ দাও, তোদের বিয়ে, খুশি হওয়া উচিত। এদিকে এসো, এখনই দুজনের জন্য গরম গরম খিচুড়ি বানিয়েছি। সাইমা হেসে ফেলে আর অনেক তার চোখ থেকে জল মুছে। অনেকের বাবা পাশে দাঁড়িয়ে গর্বের হাসি দিয়ে বলে, এখন বুঝলাম আমার ছেলে শুধু বিয়েই করেছে না, তার জীবনটাও ফিরে পাচ্ছে। অনেকের পরিবারের সাথে সাইমার একটি আবেগী কিছু মুহূর্ত অতিবাহিত হবার পরে যখন সাইমা লক্ষ্য করে দেখলেও সবাই আবেগী হয়ে গিয়েছে, তখন পরিস্থিতি পরিবর্তন করার জন্য সাইমা বলে উঠল, আচ্ছা, আমি কি এখানে কান্নাকাটি করার জন্য এসেছি? বুঝলাম না, কি শুরু করেছেন আপনারা? সাইমার কথা শুনে সবাই আজ অবাক হয়ে সাইমার দিকে তাকায়। সাইমা কি বোঝাতে চাইছে সকলের দৃষ্টি লক্ষ্য করে সাইমা যখন সবার দিকে তাকালো, তখন দেখলে সবাই কেমন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখেই সাইমা বুঝে গেল সে যা বোঝাতে চাচ্ছিল তা কেউই বুঝতে পারেনি। তাই সাইমা আবারও বলে উঠল, প্রথম দিন শ্বশুরবাড়ি আসার পরেই যেভাবে কান্নাকাটি করাচ্ছ তোমরা, বাবা, না জানি বিয়ের পরে আমার কি হবে। এটা নিয়ে এখনই আমি ভীষণ চিন্তিত আছি। কোথায় আসলাম, বিয়ের ডেট এগিয়ে আসছে, শপিং করা প্রয়োজন, শপিং করতে যাব জামাই শাশুড়ির সঙ্গে, তা না এখন এসে আমাকে কান্নাকাটি করানো লাগছে। আমি মনে হয় পৃথিবীর প্রথম বউ যে বিয়ের আগে শ্বশুরবাড়িতে এসে কান্নাকাটি করছে। বলে সাইমার কথা শুনে সাইমার কান টেনে অনেকের মা বলল, এই ফাজিল মেয়ে, আমরা তোকে কান্না করাচ্ছি নাকি? তুই এসে আমাদের কান্না করাচ্ছিস? হায় আল্লাহ, না জানি বিয়ের আগেই যদি এমন কান্না করায়, বিয়ের পরে কিভাবে কান্না করাবে। দেখে নাও গো, আমাদের মনে হচ্ছে ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে যেতে হবে। অনেকের মা আবেগবশত কথাটা বলে ফেলেছে। পরে যখন সাইমার মুখের দিকে তাকিয়ে দেখে সাইমা মুখ কালো করে দাঁড়িয়ে আছে, তখন অনেকের মা বাবা এবং অনেক বুঝতে পারে যে সাইমার মন খারাপ হয়েছে। তাই তারা সাইমার মন ভালো করার জন্য বলে উঠল, এই বাদর, আমার মেয়েটাকে নিয়ে এসে তুই এখানে দাঁড় করিয়ে রাখবি? ওকে তোর ঘরে নিয়ে যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, সবাই একসাথে শপিং করতে যাব। অনেকের বাবার কথা শুনে অনেক সাইমাকে নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। পুরো রাস্তা আসার সময় সাইমা মন ভার করে রেখেছিল। অনেক যখন বুঝলো যে সাইমা মন খারাপ করে রেখেছে, তখন সে কিছু একটা পরিকল্পনা করলো কিভাবে সাইমার মন তার মায়ের ভুলবশত কথার চিন্তা থেকে দূর করা যায়। কারণ অনেক খুব ভালো করে জানে তার মা সাইমাকে কষ্ট দেওয়ার জন্য কিছুই বলেনি। তাই সে বুদ্ধি করে আর সাইমাকে নিয়ে যখনই ঘরে প্রবেশ করলো, অমনি ঘরের দরজাটা বন্ধ করে দিল। হঠাৎই দরজা বন্ধের শব্দ শুনে সাইমা পিছনে ঘুরে দেখে অনেক ঘরের দরজা বন্ধ করে দুষ্টু হাসি দিচ্ছে। এটা দেখা মাত্রই সাইমার সন্দেহ হয় এবং সন্দেহে তার ভ্রু কুঁচকে যায়। সাইমা অনেককে ইশারা করে জিজ্ঞাসা করে সে দরজা বন্ধ কেন করলো। তখন অনেক আস্তে আস্তে সাইমার দিকে এগিয়ে আসে, যা দেখে সাইমার সন্দেহ আরও বেড়ে যায়। অনেক বারবার মুচকি মুচকি হাসছে আর সাইমার দিকে এগিয়ে যাচ্ছে। যত একটু করে এগোচ্ছে সাইমা তত এক পা করে পিছোচ্ছে। সাইমা পিছাতে পিছাতে হঠাৎ করে অনেকের বেডের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। অনেকে বেডের উপরে উপর হয়ে থাকা সাইমার উপরে হালকা করে চোখে তাকে বলে,
খালি আমার থেকে এত পালাই পালাই করো কিসের জন্য? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলবো? তাই বলে তুমি বারবার পালিয়ে যাও আমার থেকে? বাঘ ভাল্লুকের থেকেও ভয়ঙ্কর একজন তুমি। এই জন্যই তো তোমার থেকে বারবার পালিয়ে বেড়াই। কথাটি সাইমা বিড়বিড় করে বললেও অনেক বুঝতে পারে সাইমা কি বলছে। তখন সে সাইমার আরও কাছে ঝুঁকে গিয়ে বলে, আমি বাঘ ভাল্লুকের থেকেও ভয়ঙ্কর, তাই না? ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি আসল মজা। বাঘ ভাল্লুকের থেকেও ভয়ঙ্কর কি হতে পারে। কথাটা বলে অনেক যখনই সাইমার দিকে আরেকটু ঢুকে যায়, অমনি সাইমা ও ওঠার জন্য তড়িঘড়ি করতে গিয়েও সাইমার কপাল অনেকের নাকের সাথে হালকা ধাক্কা খায়, যার জন্য অনেক সামান্য ব্যথা পায়। অনেক ব্যথা পেতে দেখে সাইমা উদ্বিগ্ন হয়ে বলে, এই সরি দেখো প্লিজ, আমি ফলো করিনি যে তোমার এভাবে লেগে যাবে। প্লিজ মাফ করে দাও আমাকে। মাফ করে দিতে পারি একটা শর্তে। তার আগে আমাকে ওষুধ দাও। তোমাকে ওষুধ দেব মানে? আমি কি ডাক্তার নাকি যে তোমাকে ওষুধ দেব? সাইমা আর কোনো কথা বলতে পারে না। তার আগেই অনেক নিজের ঠোঁট দিয়ে সাইমার ঠোঁটটা দখল করে নেয়। হঠাৎ আক্রমণে সাইমা কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু যখনই বুঝতে পারে তখন সে নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করতে থাকে। অনেক যখন বুঝতে পারে সাইমা ছোটাছুটি করছে, তখন অনেক নিজের এক হাত দিয়ে সাইমার কোমর পেঁচিয়ে ধরে এবং অন্য হাতে সাইমার কাপড় ভেদ করে পেটে হালকা স্পর্শ করে। এমন অযাচিত স্পর্শে সাইমা পুরো নীরব হয়ে যায়, যেন তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। তার পুরো শরীরটা যেন অদ্ভুত রকমের অবশ হয়ে যায়। দুজনেরই সংঘর্ষের সাইমা লম্বা সময় ধরে নীরব থাকলেও অনেক যখন নিজের নিয়ন্ত্রণ হারিয়ে পুরোপুরি সাইমার মধ্যে হারিয়ে যাচ্ছিল, তখন অনেকের হাত সাইমার স্পর্শকাতর জায়গায় স্পর্শ লাগায়। নীরবে সাইমার আর নীরব থাকতে পারে না। তার নীরবতা ভাঙতে তাকে বাধ্য করে অনেক। একটা সময় পর সাইমাও অনেকের সাথে রেসপন্স করে। ঠিক সেই মুহূর্তে ঘর জুড়ে হালকা অস্বস্তি, দুজনের মধ্যে টুকটাক লজ্জা। হঠাৎই টক টক করে দরজায়, অনেকের রুমের দরজায় জোরে কড়া পড়ল। অনেক আর সাইমা দুই দিকে ছিটকে উঠল, যেন কেন ধরা পড়ে না যাবার ভয় শরীর থেকে মাটির দিকে টেনে নিয়ে যাচ্ছিল। দুজনেই দ্রুত নিজেদের পোশাক ঠিকঠাক করছে, নিঃশ্বাস ঠিকও করছে আর চোখের দৃষ্টি স্বাভাবিক করতে ব্যস্ত। ঠিক তখনই অনেক এক নিঃশ্বাসে অদ্ভুত চরম অপ্রত্যাশিত একটা কথা বেলো ফেলল। আচ্ছা জান, শোনো তো, শপিং তো পরে করলেও চলবে, কিন্তু যদি মানে এখনই বিয়ে করে ফেলি, তাহলে কি সেটা খুব অন্যায় হয়ে যাবে? অনেকের কথাটা যেন এক মুহূর্ত ঘরের বাতাসকে থমকে দিল। সাইমার চোখ বড় বড় হয়ে গেল, মুখ হা হয়ে গেল। মনে হচ্ছিল যেন তার মাথার উপরে ছোটখাটো একটা বজ্রপাত নেমে এলো। সে অনেক কষ্টে বলা কথা খুঁজে পেল, শব্দ যেন আটকে যাচ্ছিল তার। কি এখনই বিয়ে? অনেক, তুমি কি পাগল নাকি? শপিং, ড্রেস, জুয়েলারি, সাজসজ্জা কিছুই তো ঠিক করা হয়নি। আর তাছাড়া এভাবে হঠাৎ করে তুমি কি সিরিয়াসলি বললে? অনেক তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখে স্থিরতা, কোনো সন্দেহই নেই, কোনো দোটানাও নেই। তার কণ্ঠে এমন শান্তি যেন সে বহুদিন ধরে এই কথাটাই বলতে চেয়েছিল। সাইমা, আমি খুব পরিষ্কার একটা জিনিস বুঝেছি। ড্রেস পরে হলেও হবে, শপিং পরে হলেও হবে, অনুষ্ঠান বড় হোক ছোট হোক তা নিয়ে আমার এতটা চিন্তা নেই। আমি শুধু একটা জিনিস চাই, তোমাকে আমার পাশে চাই, আজ, এখনই, এই মুহূর্তে। সে সাইমার হাত ধরল ধীরে যত্ন করে। জীবনটা কখন কি হয়ে যায় কেউ জানে না জান, তাই আমি বিলম্ব করতে চাই না। আমি তোমার সাথে আজীবন কাটাতে চাই। তুমি চাইলে আমি এখনই তোমার বাবা মার কাছে যেতে পারি। তুমি চাইলে আজকেই আমাদের একটা ছোট্ট অনুষ্ঠান করে ফেলি। শুধু বলো তুমি আমার সঙ্গে থাকতে চাও কি না? সাইমার চোখে হালকা জল এলো। এটা দুঃখের জল নয়, এটা আবেগে ভেসে যাওয়ার, ভালোবাসার উচ্ছ্বাসে ডুবে যাওয়া। নিজের মানুষটাকে তার কতটা চায় সেটা উপলব্ধি করার জল। সে আস্তে করে অনেকের বুকের উপরে মাথা রাখল। অনেক, তুমি যে এভাবে বলবে আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আমি শপিং চাই, সাজসজ্জা চাই, কিন্তু তার চেয়েও বেশি আমি চাই তুমি আমার পাশে থাকো। আমি চাই তোমার হাতটা আমার হাতেই থাকুক আজীবন। তাই হ্যাঁ অনেক, আমি রাজি। আজ হোক কাল হোক, যেদিন তুমি চাও আমি তোমাকে বিয়ে করতে রাজি।
অনেক এক ঝটকায় সাইমাকে জড়িয়ে ধরল। তার কণ্ঠে আদম্য খুশি, চোখে উজ্জ্বলতা। সাইমা, তুমি জানো না তুমি আমাকে কত খুশি করে দিলে। তোমার সাথে থাকলে আমার সব কিছু সম্পূর্ণ লাগে। সেই সময়ে আবারও টকটক করে দরজায় কড়া পড়ল। দুজনে একটু হাসলো। এবার আর ভয় নয়, লজ্জাও নয়, শুধু খুশির হাসি। অনেক দরজা খুলতে বাইরে অনেকের মা বাবা দাঁড়িয়ে আছে। তারা তাদের মুখে এক অদ্ভুত হাসি। মনে হচ্ছিল তারা অনেকক্ষণ ধরেই সব কিছু জানে। মনে হয় তোমাদের দুজনের কথা একটু শুনে ফেলেছি। যদি সত্যি সত্যি বিয়ে করতে চাও তাহলে বলো, আজই নাকি কাল? সাইমা লজ্জায় মাথা নামিয়ে ফেলে। অনেক তার হাতটা আবারও ধরে বলল, আজ আমাদের গল্পটা নতুন করে শুরু হবে। সবার চোখের হাসি, সবার মুখের আনন্দ, সবার মনে দুশ্চিন্তা নেই, শুধু ভালোবাসা। সেদিন সন্ধ্যায় ছোট্ট করে আয়োজন হলো। সোনার উপর গয়না নয়, বড় সাজসজ্জাও নয়, কিন্তু সাইমা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর কনে, আর অনেক ছিল পৃথিবীর সবচেয়ে সুখী বর। দুজনের হাত এক হলো, একটা নতুন জীবনের শুরু হলো। সব ভুল বোঝাবুঝি, সব ভয়, সব দুঃখ পেছনে ফেলে অনেক আর সাইমা দুজনের হাত ধরে শুরু করলো তাদের আজীবনের যাত্রা। যাত্রা যেখানে শেষ নেই, আছে শুধু ভালোবাসা, আস্থার, একে অপরকে হারিয়ে না ফেলার প্রতিজ্ঞা।